যখন কপিরাইট ছিল রবীন্দ্রনাথের বইয়ের, রবীন্দ্রনাথের বেশিরভাগ বই মানে সব বই বেরোতো হচ্ছে বিশ্বভারতী থেকে, অর্থাৎ রবীন্দ্রনাথের হোম পাবলিশিং, নিজের প্রকাশনা। রবীন্দ্রনাথ যেটা ফলো করেছেন বা করতেন সেটা এখনকার দিনের অনেকে ফলো করছে, যেটা আমি লক্ষ্য করছি। তো আজকে গেম চেঞ্জার সিরিজে এটাকে আমি 21 নম্বরে জায়গা দিয়েছি এবং আমি মনে করছি এটাকে ঠিকভাবে এক্সিকিউট করতে পারলে আখেরে লাভ হবে এবং এটা একটা ভালো জিনিস। নমস্কার, আমি রক্তিম সরকার। আশা করছি আপনাদের একটা ভালো ভিডিও উপহার দেব। রবীন্দ্রনাথ যেটা করেছিলেন, নিজের একটা প্রকাশনা নিজেই খুলে রেখেছিলেন বা সর্ট অফ ওরকম টাইপের কিছু একটা, যেটা এখনকার দিনে খুব সাকসেসফুলি করেছেন এখনকার থ্রিলার অথর বাংলাদেশি নাজিমুদ্দিন। নাজিমুদ্দিনের বাতিঘর প্রকাশনা কিন্তু ওনার হোম প্রকাশনা, হোম পাবলিশিং। মাথায় রাখতে হবে, এটা কিন্তু আমি সেলফ পাবলিশিং বলছি না, আমি বলছি নিজে একটা প্রকাশনা সংস্থা খুলে ফেলা। আমাদের এখানেও নিজের প্রকাশনা সংস্থা আছে, এরকম লেখক বা লেখিকা অনেকেই আছেন। উদাহরণ হিসেবে আমি দুজনের কথা বলবো। তার মধ্যে একজন হচ্ছেন শুভব্রত বসু, বৃত্তি প্রকাশনা ওনার হোম পাবলিশিং, এবং বলবো মৈত্রী রায় মৌলিক, দুর্বা প্রকাশনী ওনার নিজের প্রকাশনী। আমি বইমেলায় যখন গেছিলাম, ওরা নিজেরাই আমাকে চিনতে পেরে, ওখানে যিনি ছিলেন কৌশিকদা, কথা বলেন আমার সঙ্গে এবং এটা বোঝাই যায় ওটা ওনার হোম পাবলিশিং, এবং উনি পরিচয় দেন যে আমি মৈত্রীর হাজব্যান্ড, হেন তেন। ওরা যে আমাকে চিনতে পারবে এটাই আমি ভাবিনি। যাই হোক, সামাও ওরা চিনতে পেরে 2-4টে ভিডিও আমি বানিয়েছিলাম, তো সামাও ওরা রেকগনাইজ করতে পেরেছে আমাকে। তো এরকম আরও খুঁজলে পাওয়া যাবে যাদের নিজের প্রকাশনা সংস্থা রয়েছে, এবং এটাকে একটা গেম চেঞ্জিং জিনিস বলেই মনে হচ্ছে। যেটা আমার জানা নেই, মানে বুদ্ধদেব গুহ বা সমরেশ মজুমদার বা সুনীল গঙ্গোপাধ্যায় বা বাণী বসু এদের এরকম ছিল কিনা, থাকতে পারে, আমার জানা নেই। কিন্তু এখন এটা দেখছি মোটামুটি খুব বেশ ভালোভাবে উঠে এসছে এবং অনেকেরই থাকছে, এবং এটা ভালো দিক কিছু কিছু রয়েছে, সেটা নিয়ে কথা বলবো। প্রথম ভালো দিক হচ্ছে, দেখুন, একজন লেখক সে এমন একটা বিষয় লিখেছেন, তিনি মনে করছেন এটা ভালো চলবে, কিন্তু হতে পারে প্রকাশক চাইছে না। সেক্ষেত্রে তার যদি কনফিডেন্স থাকে, সে নিজের প্রকাশনা থেকে ওটাকে বের করতে পারেন। এটা একটা বড় সুবিধা। এবং শুভব্রত দা নিজে কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়া লিখছেন, তিনি তার প্রকাশনার কাজের জন্য লেখালেখি কমিয়ে দিয়েছেন। এবং এটার দ্বিতীয় সুবিধাটা হচ্ছে যে যদি আপনি অন্য প্রকাশনার সাথে কাজ করেন, তাহলে যেটা হবে, তাদের একটা নিজস্ব টার্গেট আছে। তারা কিন্তু আপনাকে টার্গেট দেবে যে বইমেলার বই করব, এখন লেখা জমা দিন, অমুক তমুক। কিন্তু হতে পারে একজন লেখক ভাবলো যে আমি একটা লেখা 21 সাল লিখেছি, পরেরটা 27 সালে বেরোলেও আমার কিছু যায় আসে না, 27-এর বইমেলায় বেরোলেও আমার কিছু যায় আসে না, আমি আমার টার্মসে লিখবো, যখন আমার লেখা আসবে লিখবো। কারণ এটা অফিস ওয়ার্ক নয় যে আমাকে ডেলিভারি রিচ করতে হবে বা টার্গেট রিচ করতে হবে, এরকম কোনো ব্যাপার নেই এখানে। আমার মন চাইবে আমি লিখবো। অর্থাৎ নিজের টার্মস অ্যান্ড কন্ডিশনে লেখার জন্য এটা কিন্তু খুব উপযুক্ত। এবং যেহেতু এটা ক্রিয়েটিভ লাইন, তাই নিজের টার্মস অ্যান্ড কন্ডিশন ফলো করলে, অবশ্যই আমি বলছি না যে মানে অসংযম করলে বা অসংযমী জীবনযাপন করলে খুব ভালো হবে, কিন্তু নিজের টার্মস অ্যান্ড কন্ডিশন ফলো করলে, যখন আমার হাত থেকে লেখা বেরোচ্ছে আমি তখনই লিখছি, বা হাত থেকে না, লোক মাথা দিয়ে লেখে, মাথা থেকে লেখা বেরোচ্ছে তখনই লিখছি, তাহলে কিন্তু লেখার কোয়ালিটি ইমপ্রুভ করবে এবং কোয়ালিটি ইমপ্রুভ করতে বাধ্য। এই সিরিজ কোনো বইয়ের প্রমোশন বা কোনো বইয়ের রিভিউ করার জন্য নয়। বইয়ের কথা আমি বলি যদি সেটা গেম চেঞ্জিং মনে হয়, কিন্তু আমি এরকম একটা বইয়ের উদাহরণ দিতে পারি যে সিরিজের একটা বই 21শে নভেম্বরে বেরিয়ে আজ অব্দি বেরোয়নি। হতে পারে অথর লিখেই চলেছে, তার মানে ওই গতিতে লিখতে সে কমফোর্টেবল। এবার সে ওই বইটা তার হোম পাবলিশিং থেকে বের করেছে, পরের পার্ট হয় তার হোম পাবলিশিং থেকে বেরোবে, সুতরাং মানে সে হার্ডলি কেয়ার্স, কিছু যায় আসে না আমার। কেউ আমায় চাপ দেওয়ার নেই যে মেলার আগে বই জমা দাও, লেখা জমা দাও। তো এই সুবিধাটা রয়েছে। আরও একটা সুবিধা আছে, যেহেতু এই প্রকাশনাগুলো তুলনায় নতুন, তাই এরা কিন্তু অনেক বেশি ট্যালেন্ট হান্ট করতে পারবে। এটা হচ্ছে একটা সুবিধা। তার কারণ প্রতিষ্ঠিত প্রকাশনার ক্ষেত্রে তারা যে ট্যালেন্ট হান্ট করে না একেবারে এরকম নয়, কিন্তু এইটা হলে কি হবে, এটা এই ধরনের প্রকাশনা থাকলে কি হবে, যে এখান থেকেও মানে সর্ট অফ আইপিএল এর মতো হয়ে দাঁড়াবে আর কি। যে বিসিসিআই যে নিজের যে সিলেকশন কমিটি আছে, তারা ঘুরে ঘুরে ডোমেস্টিক দেখতো আগে, ইরানি ট্রফি, রঞ্জি ট্রফি, দলীপ ট্রফি, দেওধর ট্রফি, সেখান থেকে ট্যালেন্ট আসতো এবং ওভার দ্য ইয়ার্স তারা ইন্ডিয়াকে রেজাল্টও দিয়েছে, এরকম না যে রেজাল্ট দেয়নি। কিন্তু এখন আইপিএল এর ফলে, এই বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির ফলে আরও ট্যালেন্ট উঠে আসছে, তিলক ভার্মা থেকে শুরু করে হ্যানা তেনা প্রচুর ট্যালেন্ট উঠে আসছে। তো এই প্রকাশনাগুলো কিন্তু সেইভাবেও ভ্যালু অ্যাড করবে গোয়িং ফরওয়ার্ড, যদি টিকে থাকে। যদি উঠে যায় তো দ্যাট ইজ ডিফারেন্ট স্টোরি, যদি টিকে থাকে সেইভাবেও কিন্তু ভ্যালু অ্যাড করবে। এবং এই ব্যাপারটা
আমি নিজেই ওভারলুক করে গেছিলাম গত 5 বছর, কিন্তু আমি এই সিরিজটা করার জন্য এই ব্যাপারটা নিয়ে প্রচুর মানে ঘাটছি আর কি, ঠিক আছে। তো এইটা যে খুব সুপারহিট কিছু একটা বই আছে যেটা সুপারহিট, সেটা নিয়ে হয়তো আমি কখনো একটা ভিডিওতে কথা বলবো, ঠিক আছে। সেটা একটা পাথ ব্রেকিং বই বলেই আমার মনে হয়েছে, কারো অ্যাকচুয়ালি সেলফ পাবলিশিং থেকে বেরোনো। সেটা কোন বই আমি এখন বলছি না, কিন্তু এখনো যে এই মডেলটা বিরাট কিছু করে ফেলেছে তা না, কিন্তু এটার মধ্যে কিন্তু একটা বিরাট সম্ভাবনা রয়েছে। এবং মানে ওই আর কি, মানে বোঝা যাচ্ছে আমি কি বলছি, মানে একজন ক্রিয়েটিভ মানুষের সেই ইন্ডিপেন্ডেন্সটা থাকবে এই মডেলটা থাকলে, সেই সুবিধাটা কিন্তু হবে এই মডেলটায়। তো এই ভিডিওতেও একটা কুইজের প্রশ্ন করব, সেটা হচ্ছে যে দক্ষিণ ভারতের বিখ্যাত কংগ্রেস নেতা কামরাজ, পুরো নাম কুমারস্বামী কামরাজ বা কে কামরাজ, যিনি কুইট ইন্ডিয়া মুভমেন্ট করেছিলেন, পরের দিকে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীও ছিলেন সম্ভবত 62-63 সাল অব্দি। তো তাকে নিয়ে একটা নন ফিকশনের লেখা আছে, এক্সেলেন্ট লেখা। ওই নন ফিকশন পড়ার আগে অবধি আমি কামরাজের নাম জানতাম না, পরে আমি আমার মায়ের সঙ্গে কথা বলে গেলাম, আমার মাও ভুলে গেছিল, আমার দাদুর মুখে শুনেছে কামরাজ হচ্ছে সেই আমলের লোক, ঠিক আছে। মানে বিধান রায়, গোবিন্দ বল্লভ পন্ত, রাজেন্দ্র প্রসাদ, জয়প্রকাশ নারায়ণ, ওই আমলের লোক। তো কামরাজকে নিয়ে একটা বইয়ে লেখা আছে, সেই বই আমি আমার চ্যানেলে কভার করেছিলাম। আমার প্রশ্ন হচ্ছে কোন বই কার লেখা, কেউ যদি কমেন্ট করতে পারেন তো কমেন্ট করে জানান, আমার ভালো লাগবে। আর আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা থামস আপ, চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব। দেখা হবে পরের ভিডিও, ততদিন ভালো থাকবেন, টাটা।